সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। কয়েকদিন আগে বিপিএল এর যিনি বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মাহবুব আনাম, তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেখানে একটা জিনিস তিনি উল্লেখ করেছিলেন যে বিপিএল আয়োজনের জন্য এবার আন্তর্জাতিক মানের কনসালটেন্সি ফার্ম কিংবা ধরুন এজেন্সি বা স্পোর্টস মার্কেটিং টিমকে তারা হায়ার করতে চায়, যারা কিনা বিপিএলটাকে আগের যে জায়গাটা বা তার চেয়ে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে, সে একটা পরিকল্পনা তারা করছেন। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা টুর্নামেন্ট, আপনি আইপিএল বলুন, পিএসএল, আইএল টি20, এসএ টি20, তারা কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু তারা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস মার্কেটিং টিমের অধীনে তারা করে থাকে, যার ফলে কিন্তু এই টুর্নামেন্টগুলো নিয়ে কিন্তু আপনি বিতর্ক খুঁজে পাবেন না। এবং এই টুর্নামেন্ট থেকে প্রত্যেকবারই আয় করা যায়, লাভবান হওয়া যায়, এই ব্যাপারগুলো থাকে। তো বিসিবির একটা প্ল্যান ছিল যে এবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট হাতে দিবে, তারা যারা স্পোর্টস মার্কেটিং নিয়ে খুব বেশি দক্ষ, বিশেষ করে ইন্টারন্যাশনালি যাদের একটা সুনাম থাকবে, এরকম তারা কনসালটেন্সি ফার্মকে দায়িত্ব দেবে বলে একটা আশাবাদী করেছিলেন আমাদের সবাইকে। এটার জন্য কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বেশ কিছু ব্যাপার উল্লেখ করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো তারা ওই স্পোর্টস মার্কেটিং কোম্পানি বা এজেন্সির বা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা চায়। এখানে মোট 7টা জিনিস বলা হয়েছে, যেখানে কৌশলগত বাণিজ্যিক কাঠামো তৈরি করা। একটা টুর্নামেন্টের জন্য আপনার বাণিজ্যিক কাঠামো থাকাটা গুরুত্বপূর্ণ, যে আপনি এই টুর্নামেন্টে যে আয়োজন করছেন সেখানে কি কাঠামোটা তৈরি করা এবং কোন কোন জায়গাগুলো থেকে আপনি টাকা ইনকাম করবেন, কোথা থেকে লাভ করবেন, কোথায় আপনার কি হবে, কোন জিনিস থেকে আপনার টাকা আসতে পারে, এই ব্যাপারগুলো একটা কাঠামো তৈরি ব্যাপার থাকবে। সেখানে যে জিনিসটা তাদের বিসিবি যে জিনিসটা চাওয়া, যে বিপিএল এর ব্যবসায়িক একটা মডেল রেডি করা। ব্যবসায়িক মডেলটা মানে হচ্ছে আপনি বিপিএল থেকে কি কি উপায়ে কোন কোন জায়গা থেকে আয় করতে পারবেন, সেটা একটা মডেল তাদেরকে তৈরি করে দিতে হবে, যারা ওই স্পোর্টস মার্কেটিং যে প্রতিষ্ঠান বা এজেন্সি থাকবে। শুধু এটা না, কিন্তু মিডিয়া, আপনি যদি বলেন মিডিয়ার কথা বলেন, স্পন্সরশিপ বলেন, লাইসেন্সিং, ডিজিটাল কিংবা বাণিজ্যিক ভাবে আপনি কিভাবে বিপিএলটাকে বড় করে তুলতে পারেন, সেটারও কিন্তু একটা ওই পরিকল্পনা বা একটা মডেল তাদেরকে দিতে হবে। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে যে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে হবে বা ব্র্যান্ডিংটা করতে হবে। কারণ বিপিএল নিয়ে যদি আপনি লাস্ট 11টা মৌসুম যদি আপনি খেয়াল করেন, বিপিএল এর ব্র্যান্ডিং কিন্তু হয়নি কোনোভাবে। কারণ বিপিএল এর মান দিনকে দিন কমতে শুরু করেছে, এখন বিদেশি ক্রিকেটার পাওয়া যায় না, পারিশ্রমিক নিয়ে সমস্যা, স্পট ফিক্সিং এর অভিযোগ, কত কিছু থাকে, এবং প্রত্যেকটা মৌসুমে কিন্তু বিপিএল নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে। এই জিনিসটা যাতে না হয়, এই ব্র্যান্ডিংটা যেন পজিটিভ ব্র্যান্ডিং হয়, নেগেটিভ যে জিনিস তথ্যগুলো আছে সেগুলো যেন না থাকে, বিশ্ব দরবারে যত বিপিএল কে যত ভালো উপায়ে তুলে ধরা যায়, সেটার জন্য তারা কিন্তু একটা বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ওই কোম্পানিটাকে বা ওই এজেন্সিটাকে কাজ করতে হবে। পাশাপাশি তাদেরকে যে জিনিসটা দেখতে হবে, মার্কেটিং এর ব্যাপারগুলো দেখতে হবে, কিভাবে প্রসার বাড়ানো যায়, সেই ব্যাপারগুলো তাদেরকে দেখতে হবে। মানে হচ্ছে দেখতে হবে মিনস হচ্ছে পরিকল্পনা দিতে হবে, তারা আসলে আপনাকে একটা মডেল দিবে, একটা সিস্টেম দাঁড় করিয়ে দিবে। সেই সিস্টেমটাকে আপনি আপনার জনবল যারা থাকবে, যে যে কোম্পানিকে আপনি দায়িত্ব দিবেন, তারা সেগুলো খুব ভালোভাবে সামাল দিবে। আপনার ফ্র্যাঞ্চাইজি মডেল একটা ব্যাপার আছে, কারণ ফ্র্যাঞ্চাইজি কিন্তু আমরা নতুন এবার এই মৌসুমে কিন্তু একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে, যেটা বলা হচ্ছে যে আগামী 5 মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস তথ্য যোগ করা যেতে পারে, যে ওই 5 বছর পরে যে কোম্পানিগুলো টিকে থাকবে বা যে ফ্র্যাঞ্চাইজি গুলো টিকে থাকবে, ওই ভালো করবে, তাদেরকে কিন্তু রিনিউ করার সুযোগ দেওয়া হবে। চাইলে কিন্তু ওই মিডিয়াগুলোই বা ওই ফ্র্যাঞ্চাইজি গুলোই থাকতে হবে, তাদেরকে একটা আর্থিক কাঠামো দিতে হবে, ফ্র্যাঞ্চাইজিরও যেন লাভবান হতে পারে। ধরুন আপনি শুধু বিসিবি লাভবান হলো বা বিপিএল লাভবান হলো, কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা লাভবান হতে পারলো না, তখন কিন্তু আসলে এই টুর্নামেন্টটা বেশি দিন লং লাস্টিং করবে না। সেখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে বিসিবি অনেক দিন ধরেই বলছিল যে রেভিনিউ শেয়ারিং করা হবে, রেভিনিউ একটা শেয়ার মডেল করা হবে, যেটা আইপিএল, আমরা এটা এর আগে অনেক বেশি আলোচনা করেছি যে কিভাবে আইপিএল রেভিনিউ শেয়ার করা হয়, টিকিট সেল, মিডিয়া রাইটস বা অন্যান্য ব্যাপারগুলো থেকে কিভাবে টাকা ফ্র্যাঞ্চাইজিরা পেয়ে থাকে বিসিসিআই এর মাধ্যমে। সেটা কিন্তু বিপিএল ও করতে চান। গতবার আপনি যদি খেয়াল করেন, গত বিপিএল শেষে কিন্তু ফারুক আহমেদ, যিনি তৎকালীন সভাপতি ছিলেন, তিনি কিন্তু ওই যে টিকিট সেল থেকে একটা বড় অংশ ফ্র্যাঞ্চাইজিদের তিনি দিয়েছিলেন। কিন্তু এটা তো আসলে একটা সলিউশন হতে পারে না, কারণ এটা হয়তো ওই তাৎক্ষণিক একটা ভালো প্রতিক্রিয়ার জন্য হয়তো এটা করা হয়েছে। কিন্তু আপনি যদি একটা বাণিজ্যিক মডেল তৈরি করতে পারেন, আপনি যদি একটা রেভিনিউ শেয়ারিং মডেল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, একটা ফ্র্যাঞ্চাইজি যদি এখানে 50 কোটি টাকা জেনারেট করে বা ইনভেস্ট করে, তারা যেন সেখানে 70 কোটি টাকা বা 100 কোটি টাকা ফিরে পেতে পারে, তাদের যেন লস না হয়, একটা ফ্র্যাঞ্চাইজিরও ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আসলে বিপিএল কে নিশ্চিত করবে, বিসিবি কে নিশ্চিত করতে হবে। সেটার জন্য একটা রেভিনিউ শেয়ারিং প্ল্যান করতে হবে, সেটার কাজ কিন্তু করতে হবে ওই স্পোর্টস মার্কেটিং বা আপনি যে এজেন্সির কথা বলুন, যারা দায়িত্ব নেবে বা যারা এখানে রাইটসটা কিনতে পারবে, তারাই কিন্তু এগুলো দেখবে। পাশাপাশি এই যে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে, কোন ফ্র্যাঞ্চাইজি গুলো ভালো হবে, কাদের কোন কোন যোগ্যতা থাকতে হবে, কাদেরকে আপনি কিভাবে ইনভলভ করবেন, এই ব্যাপারগুলো কিন্তু ওই
ও এই ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু করা হবে। পাশাপাশি আপনাকে মিডিয়া রাইটস এর যে ব্যাপারগুলো থাকবে, মিডিয়া রাইটসটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। কারণ আপনি মিডিয়া রাইটস, একটা বিপিএল এ মিডিয়া রাইটস আপনি কি পরিমাণ টাকায় বিক্রি করবেন, কত টাকা বিক্রি করলে আপনি লাভবান হতে পারবেন, কোথায় কিভাবে বিক্রি করবেন, সেটার জন্য আপনাকে একটা প্ল্যান দিতে হবে। আপনি বিড ডকুমেন্ট তৈরি করা, প্রযুক্তিগত যে ব্যাপারগুলো থাকবে সেগুলো করতে হবে। আর বিপিএল এর মিডিয়া এবং বাণিজ্যিক সত্ত্ব নিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে যেন আপনি কথা বলতে পারেন, আপনার যেন ওই অভিজ্ঞতা থাকে। আপনি যেন বাংলাদেশে একটা আপনি মিডিয়া রাইটস বিক্রি করলেন, সেখানে আপনি দাম চাইলেন ধরুন 5 কোটি টাকা, সেটা আসলে বিপিএল এর জন্য লাভ হবে কিনা, বিসিবির জন্য লাভ হবে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। সো এই অভিজ্ঞতাগুলো যাদের রয়েছে তারাই কিন্তু এখানে ই করতে পারবে। পাশাপাশি টাইটেল স্পন্সরশিপ এই ব্যাপারগুলো তাদেরকে হ্যান্ডেল করতে হবে। আরো একটা জিনিস হচ্ছে যে ম্যাচ ডেতে কিভাবে আপনি ক্রিকেট দিয়ে আপনি বা ক্রিকেটের বাইরের যে ব্যাপারগুলো আছে এগুলো দিয়ে আপনি কিভাবে দর্শক কিংবা আপনি ক্রিকেটার বলুন বা ওই যারা থাকবে তাদেরকে আপনি কিভাবে এন্টারটেইন করতে পারেন, কিভাবে একটা ম্যাচ ডের সিনারিও তৈরি করা যায়, ওইখানে কি কি থাকতে পারে যেগুলো আপনার ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট গুলো হয় সেখানের জন্য ভালো হবে। বা অন্যান্য আপনি আইপিএল এ দেখবেন যে ম্যাচ চলাকালীন অনেক কিছু দেখানো, যখন ফ্যান পার্ক থাকে আপনি দেখবেন যে যখন একটা ম্যাচ চলে তখন ওই ওই অঞ্চলে একটা ফ্যান পার্ক তৈরি করা হয়। ম্যাচের মাঝখানে যখন একটা ইনিংস বৃদ্ধি হয় তখন অনেকগুলো শো হয়, অনেক কিছু থাকে। তো এই ব্যাপারগুলো আসলে কিভাবে আসলে গ্রো করা যায়, কিভাবে ভালো করা যায়, সেই ব্যাপারগুলো আসলে তাদেরকে দেখতে হবে। পাশাপাশি আপনার একটা জিনিস থাকতে হবে যে আইসিসির যে রুলস এবং রেগুলেশন গুলো আছে সেগুলো মানতে হবে। সেই ব্যাপারগুলো আপনাকে দেখে শুনে আপনাকে সব চিন্তা ভাবনা বা ওই পরিকল্পনা করতে হবে। এখন জিনিসটা হচ্ছে এই জিনিসগুলো বিসিবি ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চায়, কিন্তু আপনি যদি এই রাইটসটা কিনতে চান, আপনি যদি এই দায়িত্বটা নিতে চান, সেটার জন্য কিন্তু আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। যেমন আপনি বিসিবির যে জিনিসটা হচ্ছে যে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে আপনি ধরেন ক্রিকেটের জন্য আপনি গ্লোবালি বা বড় কোনো টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকে, অথবা আপনার মানে যে জিনিসটা অন্তত 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা বিশেষজ্ঞ টিম লাগবে যারা কিনা এই কাজটা অনেকদিন ধরে করে আসছে, এরকম একটা জিনিস। আপনার যদি কোনো জাতীয় মানে কোনো যদি বোর্ডের, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে কিংবা হচ্ছে আইসিসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। যখন আপনি আইসিসির সঙ্গে কাজ করবেন তখন তো স্বাভাবিকভাবে আপনি জানেন যে কাজগুলো কিভাবে করতে হয়, তাদের প্রফেশনালিজম নিয়ে খুব বেশি কথা ওঠার সুযোগ থাকবে না। আপনাকে যে জিনিসটা হবে যে আন্তর্জাতিক কনসালটেন্ট যারা থাকবে তাদের সঙ্গে যেন আপনি কাজ করতে পারেন, আপনার টিমটা যেন তাদের সঙ্গে কথা বলতে পারে বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকবে সেগুলোর জন্য দেখতে পারে। পাশে আরেকটা জিনিস থাকতে হবে যে আইনি এবং আর্থিক এবং অপারেশনাল সক্ষমতা। যে জিনিসটা হচ্ছে আপনি আইনি দিকগুলো আপনাকে দেখতে হবে, সেখানে কি করা যেতে পারে ওটার জন্য তো অবশ্যই আপনি লোক নিয়োগ দিবেন। আর্থিক ব্যাপারগুলো দেখতে হবে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশে অফিস থাকতে হবে এবং প্রয়োজনীয় বাংলাদেশ সরকার কর্তৃক বা যে ব্যাপার ট্রেড লাইসেন্স বলুন বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকবে সেগুলো আপনাকে থাকতে হবে, তাহলে কেবল আপনি আবেদন করতে পারবেন। এখন এখানে যদি বেশ কয়েকটা কোম্পানি বা বেশ কয়েকটা এজেন্সি যদি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যদি এখানে আবেদন করে, সেক্ষেত্রে হয়তো বিডিং প্রসেসের মাধ্যমে খুব সম্ভবত বেছে নেওয়া হবে। দেখা যাক আসলে এটা আবেদনের শেষ তারিখ মানে জমা দেওয়ার শেষ তারিখটা হচ্ছে 26 জুলাই। মানে আপনি যদি এখন হিসাব করেন যে আজকে 12 জুলাই, তার মানে আরো 14 দিন বাকি আছে। এই 14 দিনে হয়তো আমরা বেশ কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা হয়তো দেখবো যারা এই টুর্নামেন্টটা কভার করতে বা এই টুর্নামেন্টটা আয়োজন করতে খুব বেশি আগ্রহী হয়ে উঠবে এবং এই টুর্নামেন্টটাকে আবার যে পুরোনো ব্র্যান্ড ভ্যালু বলে আমরা আগের চেয়ে আসলে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে। এখন যখন আপনি দেখবেন যে আইপিএল, পিএসএল কিংবা আইএল টি20, এসএ টি20 এই টুর্নামেন্ট গুলো যে ধরনের ব্র্যান্ড ভ্যালু আছে, বিপিএল এ একটা সময় হয়তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে হয়তো সেটা করতে পারবে। কিন্তু সেটা যদি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই বিসিবি বা বিপিএল এর জন্য ভালো হবে। দেখা যাক, যেহেতু আরো 14-15 দিন সময় আছে, আমরা হয়তো এর মাঝে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন কোম্পানি বা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আবেদন করছে, কারা আগ্রহ দেখাচ্ছে, সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেন্ডের সঙ্গে থাকুন।